আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি সবাই ভালো আছো। বাসায় সবাই পড়াশোনার পরিমাণটা একটু বাড়িয়ে দাও, কারণ করোনা চলতেছে, সিলেবাস আমরা শেষ করতেছি। এই ভিডিও ক্লাসগুলো একটু ভালো করে দেখো, দেখলে আশা রাখি পারবা। তো আমি কৃত্রিম প্রজনন পড়াচ্ছিলাম প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ কৃত্রিম প্রজনন পড়াচ্ছিলাম। আজকে পড়াবো এখানে একটা টপিক হচ্ছে ভালো বীজের গুণাবলী। ভালো সিমেন্ট বা বীজের গুণাবলী। ভালো বীজের গুণাবলী পড়াবো, মানে ভালো বীজ ভালো সিমেন্ট কোনটা, মানে কোন সার, মানে সারের যে সিমেন্ট বীজ কোনটা ভালো, এটা কিভাবে বুঝবা সেটা নিয়ে আমি এখন পড়াবো। সেটা হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে যে ভালো বীজ হবে তোমার প্রতিবার সংগৃহীত বীজের পরিমাণ হবে 5 মিলিলিটার। তাহলে প্রতিবারে যে সংগ্রহ করা হয়, প্রতিবারে গড় পরিমাণ 5 মিলিলিটার, 5 মিলি আর কি। প্রতিবারে যে সার থেকে বীজ সংগ্রহ করা হবে এটার পরিমাণ হবে 5 মিলিলিটার, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, প্রতিবারে বীজ সংগ্রহের পরিমাণ হবে গড়ে 5 মিলিলিটার। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা বীজের রংটা কেমন হবে, হলুদাভ ক্রিমের মতো রং হবে, হলুদাভ ক্রিম। হলুদাভ ক্রিমের মতো রংটা হবে। শুকনো ঘনত্ব থাকবে প্রতি মিলিলিটারে 1 থেকে 2 মিলিয়ন। ঘনত্ব মানে গাঢ় ঘনত্ব থাকবে কত, প্রতি মিলিলিটারে 1 থেকে 2 মিলিয়ন। এটা শুকনো ঘনত্ব থাকবে। এটা শুকনো গতিশীলতা মোটালিটি মানে তোমার ঘুরবে, মানে শুকনো কি পরিমাণ চলাফেরা করে, এই গতিশীলতার হার থাকবে 60 থেকে 75 ভাগ। তাহলে গতিশীলতা থাকবে কত, 60 থেকে 75 ভাগ। এটা নরমালি দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। তাহলে এখানে 4টা পয়েন্ট আরেকবার উল্লেখ করো, মানে ভালো বীজে কি কি গুণ থাকবে এটা পড়াচ্ছি আমি। তাহলে 1 নম্বর হচ্ছে প্রতিবারে গড় পরিমাণ হবে 5 মিলিলিটার। প্রতিবারে মানে যে পরিমাণ বের হবে শুকনো একটা সার থেকে, এটা গড় পরিমাণ হবে 5 মিলিলিটার। আর প্রতি মিলিলিটারে 1 থেকে 2 মিলিয়ন শুকনো থাকবে। 1 থেকে 2 মিলিয়ন শুকনো, 1 থেকে 2 মিলিয়ন প্রতি মিলিলিটারে শুকনো থাকবে। কিন্তু আমার মানুষের রং হবে হলুদ ক্রিমের মতো। আর গতিশীলতা শুকনো যে চলাফেরা করবে এটার হার থাকবে 60 থেকে 75%। শুকনো গতিশীলতা কত থাকবে, 60 থেকে 75%। এরপরে আমাদের হলো তোমার এরপরে 5 নাম্বার দেখি, শুকনো বৃদ্ধির হার, মানে মরে যাওয়ার শুকনোর হার মানে কম হবে, 15% বেশি হবে না। 5 নম্বর হচ্ছে বৃদ্ধ শুকনোর হার কি হবে না, 15% বেশি হবে না। শুকনোর হার 15% বেশি হবে না। কি বললাম, মৃত শুক্রাণুর হার 15% বেশি হবে না। এবার 6 নম্বর হচ্ছে অস্বাভাবিক শুক্রাণুর উপস্থিতি 10% বেশি হবে না। 6 নম্বর মৃত শুক্রাণু মরে যায়, এই মরা শুক্রাণুর হার কি হবে না, 15% বেশি হবে না। আর অস্বাভাবিক শুক্রাণুর হার, অস্বাভাবিক মানে স্বাভাবিক আকৃতি থাকে না, অস্বাভাবিক শুক্রাণুর উপস্থিতি 10% বেশি হবে না। ঠিক আছে, এখানে 2টা পয়েন্ট আরেকবার দেখাচ্ছি, খেয়াল করো। কি বললাম, মৃত শুক্রাণুর হার 15% বেশি হবে না। আর অস্বাভাবিক শুক্রাণুর উপস্থিতি মানে অস্বাভাবিক শুক্রাণু 10% বেশি হবে না। এই তোমাদের ওই 7টা আছে, এই 6টা সবাই ভালো করে পড়বা। তাহলে আমি ভালো বীজের গুণাবলী পড়াইলাম। এরপর তরলীকরণ, এই বীজটাকে এত ঘন যে এত আমাদের প্রয়োজন নাই, মানে বীজ অসংখ্য শুক্রাণু থাকে,
একটা শুক্রাণু দিয়ে তোমার কি হয় গাভীর প্রজনন হয়, ওইখান থেকে বাচ্চা হয়। এই জন্য আমাদের এত শুক্রাণু দরকার নেই। এটাকে আমরা কি করবো, পাতলা করবো, ডাইলুশন। এটাকে আমরা কি কি দিয়ে পাতলা করা হয়, এর মধ্যে গ্লিসারিন, তারপরে বীজ তরলীকরণ করা হয়। তরলীকরণটা লিখে নিই, তারপরে পড়াচ্ছি। বীজ তরলীকরণ, এটাকে তরল করতে হবে, মানে এত ঘন বীজটাকে আমরা কি করবো, তরলীকরণ করবো। এখানে তরলীকরণ করতে কি কি মিশাবো, কি কি উপাদান মিশিয়ে আমরা এটাকে তরল করতে পারি, সেটা হচ্ছে ডিমের কুসুম, সোডিয়াম সাইট্রেট, এটার নামগুলো বলবো, লিখে আসে এটার মধ্যে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। এরপরে হলো তোমার কি, ট্রিস ডাইলুয়েন্ট, ট্রিস ডাইলুয়েন্ট। এরপর গ্লিসারিন, ডিমের কুসুম, ট্রিস ডাইলুয়েন্ট, ডিমের কুসুম, সোডিয়াম সাইট্রেট, এগুলো আমরা মিশিয়ে গ্লিসারিন মিশিয়ে আমরা কি করতে পারি, তোমার শুক্রাণু পাতলা করবো। কারণ যেহেতু অনেক শুক্রাণু থাকছে, আমাদের একটা শুক্রাণু হলে হয়, শুক্রাণু পাতলা করে শুক্রাণু মানে সংখ্যায় বাড়াবো, শুক্রাণু পরিমাণটা বাড়াবো। এরপরে বীজ সংরক্ষণ, বীজ সংরক্ষণ আমরা কি করি, তোমার একটা নলের মধ্যে করি। বীজ সংরক্ষণ, তরল বীজ ফ্রিজে রেখেও বীজ সংরক্ষণ করা যায়। এরপরে টপিক হচ্ছে বীজ সংরক্ষণ করা, বীজ তরলীকরণ করানো শেষ, এরপরে বীজ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, তরল বীজ 1 নম্বর, 2 নম্বর হিমায়িত বীজ। তরল বীজ কি, তরল বীজ হচ্ছে তোমার এই যে আমরা তরলীকরণের পরে যে বীজটা পাইলাম, এটা আমরা 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজে 2 দিন রাখা যায়। কত বললাম, 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যায়। তরল বীজ কয়দিন রাখা যায়, 2 থেকে 3 দিন। তোমার কত, 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর বীজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি হচ্ছে হিমায়িত বীজ। এটা হচ্ছে বীজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি। এটার মধ্যে হচ্ছে ক্ষুদ্র নল বা স্ট্র বলা হয়, স্ট্রতে ভরে বীজ সংরক্ষণ করা হয়। এরকম ক্ষুদ্র নল থাকে, ঠিক আছে, এটা স্ট্র বলে, স্ট্র, এই স্ট্র, ঠিক আছে। কিন্তু এটা এই স্ট্র অর্থ তোমরা জানো যে খড়, এটা আসলে এখানে খড় অর্থে ব্যবহৃত হয় না, নল, সুনলকে স্ট্র বলা হয়। এটার মধ্যে বীজ ভরে নাইট্রোজেন ক্যান, একটা বড় নাইট্রোজেন পাত্র, এর ভিতরে এই ক্যানগুলো, অনেক অসংখ্য ক্যান রাখা হয়। তাহলে কি বললাম, ক্ষুদ্র ক্ষুদ্র নল বা স্ট্রতে ভরে বীজ, নাইট্রোজেন ভর্তি বীজ, এটা কি করা হয়, নাইট্রোজেন ভর্তি বীজ ক্যানে রাখা হয়। এই যে এরকম নাইট্রোজেন ভর্তি বীজ ক্যান, এখানে নাইট্রোজেন গ্যাস আছে প্রচুর। তো এখানে আমরা বীজ সংরক্ষণ করতে পারি। এইভাবে দেখা যায় যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 25 বছর রাখা যায়। হিমায়িত বীজ -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 25 বছর। রাখা যায়। তাহলে কি বললাম, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিমায়িত বীজ 25 বছর রাখা যায়। তাহলে আবার বলতেছি, তরল বীজ হচ্ছে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা যায়। এটা 2 থেকে 3 দিন থাকে, ফ্রিজে রাখা হয়। আর হিমায়িত বীজ একটা প্লাস্টিকের ছোট নলের মধ্যে স্ট্র বলা হয়, এটাকে স্ট্র, এই স্ট্রর মধ্যে বীজ রেখে, এটাতে নাইট্রোজেনের পাত্র আছে, নাইট্রোজেন ক্যান, এটার ভিতরে আমরা রেখে দিলে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 বছর সংরক্ষণ করা যায়। তার একটা সার মরে যাওয়ারও এই উপায়, একটা সার যদি মরে যাওয়ার 25 বছর পরে আমরা স্পিমেন্ট পাইতে পারি, মানে ওই বীর্য পাইতে পারি, এবং অন্য দেশে নিয়ে যেয়ে আরেকটা গাভীকে প্রজনন করাতে পারি। তাহলে এত সুবিধা কৃত্রিম প্রজননের। ঠিক আছে, যারা আজকে এই পর্যন্ত ওই বীর্য সংরক্ষণগুলো আজকে পড়াইলাম, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।